মাহবুবের নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব ৫। আমি তো নৌকা হইনি, তুই তো আমার পিঠে উঠে বললি দিঘিতে নামন্ত মাহবুব ভাই, নৌকা চড়ব। ব্যাস আমি নৌকা হয়ে গেলাম। নিতু মনের আনন্দে হেসে ফেলল। আমার যখন যা যা দরকার হবে আপনি তখন তা হবেন। এই নিন, এখন আমার বর হন। কবুল বলুন তো। এই পানিতে? পানিতে। কবুল যে সবসময় ডাঙাই বলতে হয়, সেটার কি কোনো নিয়ম আছে? মাহবুব ভাই রেগে রেগে বললেন, আমি পানিতে তোকে বিয়ে করব না। আপনি কবুল না বললে আমি কিন্তু পানিতে ঝাঁপ দেব মাহবুব ভাই। মাহবুব ভাই সঙ্গে সঙ্গেই বললেন, কবুল কবুল কবুল। ব্যাস সেই মন ভালোর শুরু। এরপর থেকে শুরু হলো নিতুর নতুন কাজ। যখন যখন তার মন খারাপের ব্যাপারটা অসহ্য হয়ে যায়, তখন তখন সে মাহবুব ভাইকে ফোন করে। মাহবুব অবশ্য সবসময় ফোন ধরে না, কদাচিৎ ধরে। নিতু তখন মনের সুখে বাজেভাবে কথা বলে। তবে গতকালের কথাবার্তায় সে একটা বিপদের আভাসও পেয়েছে। এই তো আজ ভোরেই নিতু আরেক দফা বকল মাহবুবকে। মাহবুব বোধহয় জেগেই ছিলেন। একবার রিং হতে ফোন ধরে ধমকে উঠলেন, হ্যালো, কি চাই? তুই ভালো আছিস মাহবুবরা? তোকে না ফোন করতে মানা করেছি নিতু। তুই আমাকে মানা করার কে বলতো? তাছাড়া তুই মানা করলে আমি শুনবো কেন? তুই কি রাজা প্রবাস নাকি প্রেসিডেন্ট পুতিন? তোর মাথা খারাপ হয়ে গেছে নিতু। শক্ত একটা মাইর দিলেই সব ঠিক হয়ে যাবে। অনেক দিন শাসন বারণ ছাড়া থাকছিস তো, পুরোপুরি উচ্ছন্নে গেছিস তুই। তো মারছিস না কেন? আমি কি তোকে মারতে মানা করেছি মাহবুব্বা? নে মার, মেরে দেখা। ভালো কিছু তো শিখিসনি জীবনে, মারামারিই তো পারিস শুধু। তোর ধারণা তুই এভাবে কথা বললেই আমি ঘেঁটে যাব? শুনে রাখ নিতু, আমি মাহবুব অত সোজা বস্তু নই যে কেউ চাইলে আমাকে ঘেঁটে ফেলতে পারে না। তোকে ঘাঁটবো কেন বলতো? আবর্জনা ঘাটাঘাটি করলে তো গন্ধই বাড়ে। কত ভালো জিনিসই আমার ঘাঁটবার সময় নেই, আর আমি কিনা তোকে ঘাঁটবো? নিতু, আমি তোকে বলে দিচ্ছি, আর একটা কথা বলবি তো স্টাপলার দিয়ে তোর মুখটা সেলাই করে ফেলবো। একটা কথা কেন, আমি লক্ষ কোটি কথা বলবো। দেখি, যা তোর স্টাপলার নিয়ে আয়। শোন, স্টাপলারে পিন আছে তো যথেষ্ট। পরে দেখা গেল মারতে গিয়ে ফুটুস, মাহবুবা ফুটুস। নিতু, তোর কথাগুলো কিন্তু আমি সব রেকর্ড করে তোর হাবি গোষ্ঠীকে শোনাবো। বুঝতে পারছিস তো? তোর মহামতিম পরিবারবাসী শুনলে কি অবস্থা হবে। তোর বড় চাচা, তোর বাবা। নিতু অবশ্য তখন ভয় পাওয়াটাকে বুঝতে দেয়নি মাহবুবকে। নিজের বাসখাই গলা বজায় রেখে বলেছে, হাবি গোষ্ঠী টানছিস কেন রে পাগলা? সাহস থাকলে একা কিছু কর না। কই, আমি তো কোনো গোষ্ঠী নিয়ে তোর সঙ্গে কথা বলছি না, একা বলছি। তুই হচ্ছিস একটা মেরুদণ্ড ছাড়া কাপুরুষ। কাপুরুষের কাজ হলো কথায় কথায় দলবল টেনে আনা। একা এরা কিচ্ছু পারে না। ফোন রাখার পর নিতুর মনে হয়েছে এখন থেকে সে মাহবুবকে আর ফোন করবে না। শয়তানটার একদম বিশ্বাস নেই। হয়তো বড় চাচাকে রেকর্ড করে নিতুর কথাবার্তা শোনাতেও পারে। সে বরং এখন থেকে চিঠি লিখবে। চিঠি তো আর দেখিয়ে লাভ নেই। নিতু নিজে 6 রকমের হাতের লেখা জানে। সে এক একবার এক এক রকম হাতের লেখায় চিঠি লিখবে। কাউকে দেখানো তো অনেক দূর, মাহবুব নিজেই নিতুর হাতের লেখা মেলাতে পারবে না। মনে আছে ক্লাস 7-এ পড়াকালীন সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় নিতু 7 পরীক্ষায় 7 রকমভাবে লিখেছিল। পরীক্ষার পর হেড স্যার গার্ডিয়ান কল করেছিলেন। বাবা গিয়েছিলেন স্কুলে। পরীক্ষার খাতাগুলো দেখে তিনি ভীষণ বিস্মিত হয়ে বলেছিলেন, মাই গড নিতু মা, তুমি তো একদম চমকে দিয়েছ আমায়। এত রকম হাতের লেখা! আমি তো একটা অক্ষরে 2 রকমভাবে লিখতে পারবো না। আহা! শোনো বলি মামনি আমার, তোমার এই এত রকম হাতের লেখায় আমি ভীষণ খুশি হয়েছি। চলো তোমাকে একটা মজার জিনিস কিনে দিই। বাবা তখন খুশি হয়ে নিতুকে মাল্টি শেডের একটা চাইনিজ টেবিল ল্যাম্প কিনে দিয়েছিলেন। কি সুন্দর ল্যাম্প! নিতু পড়তে বসে জ্বালালেই এক এক সময় এক এক রঙের আলোয় বইয়ের লেখাগুলো এক এক রকম দেখায়। কি যে ভালো লাগা তখন! কত অসংখ্য রাত নিতু মাহবুবের ছবি নিয়ে সেই টেবিল ল্যাম্পের আলোয় বসেছিল, তার হিসাব নেই। তখন নিতুর অবুঝ বয়সী ভালো লাগার চোখে মাহবুব এক একবার এক এক আলোয় এক এক রকম। চোখের নীল ভালোবাসার স্বপ্ন মুহূর্তেই বদলে গিয়ে লাল হলুদ হয়ে যায়। যাকে নিয়ে এত রঙিন ভালোবাসা নিতুর জীবনকে ফ্যাকাশে করে দিল, তাকে এইবার অন্তত নিতু কিছু রং দেখাক। নিতু প্রথম চিঠিটা লিখলো এরকম, শোন মাহবুব এবং মাহবুব, তোর নামটা কি অশ্লীল রে মাহবুব। নামের সঙ্গেই বুব লাগানো। আমার তো মনে হয় তুই নিজেও বেশ অশ্লীল। শুধু তোর বুব দুইটা বড় নয় বলেই তুই ঠিকঠাক সব অশ্লীলতা দেখাতে পারছিস না। তবে আমি নিশ্চিত তুই আয়নায় তাকিয়ে নিজের বুব দুটোর ছোট হওয়া নিয়ে খুব কষ্ট পাস।
শোন রে বেটা, কষ্ট পাবার কিছু নেই, আজকাল সিলিকন জেল দিয়ে এসব বড় করা যায়। তো যে কথা বলতে চাইছিলাম, শোন বুব, তুই যে সারাক্ষণ এই ভালো সাজবার নাটক করে থাকিস, সেই নাটক আর কেউ না বুঝলেও আমি বুঝি। একটা ছোট্ট তথ্য দিই তোকে। আমি মনে মনে তোকে কিভাবে জানিস? আমি তোকে ভাবি একটা কুৎসিত কালো টিকটিকির বাচ্চা, যেটা দেয়ালে থাকলেই আমি থুতু দিই, খ্যাক করে থুতু। যা, তোর নাম দিলাম টিকটিকি বুব। যে নিতুকে দেখলেই দেয় ভয়ে ডুব। কোথায় ডুব দেয় জানিস? পচা পানির ভচা পুকুরে। আজ এ পর্যন্তই। ইতি তোর ছোট বুবে বিরক্ত হওয়া নিশান্তিকা চৌধুরী, নিতু। মাহবুব ভাই চিঠি পেলেন কিনা নিতু কনফার্ম হলো না, কারণ চিঠির কোনো জবাব এলো না। জবাব না পেলেও নিতু চিঠি লেখা থামল না। এবার নিতু দ্বিতীয় চিঠিটা লিখলো এরকম: কিরে মাহবুব, চিঠি পেলি কিনা জানালি না কেন? তোর বুব ছোট বলে কষ্ট পেয়েছিস? কষ্ট পেয়ে কি পচা পানিতে ডুব মেরেছিস? এদিকে আয়, তোর বুবের কষ্ট কমিয়ে দি। শোন, তুই যখন যখন সাদা শার্ট পরিস, তখন তখন তোকে কেমন দেখায় জানিস? সাদা গরুর মতো, একেবারে দুধের টিভিসিতে দেখানো নিউজিল্যান্ডের গরুদের মতো। বুব দুইটা একটু বড় করে ফেল না বেটা। তারপর একটু ঘাসে মুখ দিয়ে উবু হলেই তোকে দিয়ে ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের টিভিসি করানো যাবে। মাহবুব, গরু হাম্বা হাম্বা করে, রাত দিন দুধ দেয় বালতি বালতি ভরে। কিরে, খুশি হয়েছিস? না হলে আরেকটা কথা বলি, যখন যখন তুই পাঞ্জাবি পরিস, তখন তখন তোকে কীরকম লাগে জানিস? একেবারে ছাতার মতো, বাঁকানো ডাটের পুরনো ছাতা, যেটা খুললেই কয়েকটা ফুটো দেখা যায়। মাহবুব, টোটো গায়ে তার সেরা ফুটো। ইতি তোকে সেরা ফুটো করে দেওয়া নিশান্তিকা চৌধুরী, নিতু। বিশেষ দ্রষ্টব্য, জগতের সকল চৌধুরী বাড়ির মেয়েগুলোর মাথা নষ্ট করে দেয় কারা জানিস? তোর মতো ছোট বুবওয়ালা ফুটো মাহবুবরা। দ্বিতীয় চিঠির জবাব এলো, বেশ ঝাঁঝালো জবাব, সবুজ কালিতে হাতে লেখা বিশেষ রকমের চিঠি। চিঠির উপর আবার লাল কালিতে লেখা সতর্কীকরণ বার্তা। বোঝাই যাচ্ছে বেশ প্রস্তুতি নিয়ে আয়োজন করে লেখা চিঠি। নিতু, এই পৃথিবীর প্রতিটা জিনিস হিসেবে চলে। হিসেবের বাইরে কিছু গেলেই সেটা ধ্বংস নিশ্চিত। ইদানিং তুই যেই হিসেবের বাইরে চলে গেছিস নিতু, এই বেহিসেবি নিতুর আমি কোনো ফিউচার দেখতে পাচ্ছি না। ভালোই ভালোই নিজেকে সামলা। ফার্দার যদি আমাকে এমন চিঠি লিখিস, আমি মেরে তোর হাতের হাড়গোড় ভেঙে দেব। চিঠি তো বহুদূর, আঙুলের মাথা খুঁজে পাবি না তখন। আমি তো ভেবেই কুল পাই না, এত নোংরা নোংরা কথাবার্তা তুই শিখলি কার থেকে? লাস্টের চিঠিটা থেকে তো জাস্ট দুর্গন্ধ বেরোচ্ছিল। ছি, ঠিক হ নিতু, ঠিক হ, না হলে তোর কান্নার শেষ থাকবে না। চোখের পানি মুছতে মুছতে গাল ঘা করে ফেলবি, তবুও দেখবি নোনা পানি ফুরোচ্ছে না। দেখ, আমিও তো তোকে বলতে পারি, শোন ফাজিল নিশান্তিকা, তুই একটা চটকা চিকা। থাক, বাদ দে, কথাগুলো মনে রাখিস কিন্তু। তুই বাচ্চা মানুষ, বিদেশে একা পড়ে আছিস বলে তোকে শক্ত করে কথা বললাম না। আমার আবার সব সময় গলা মন, কাউকে হাট করে কিছু বলতে পারি না। সেই সুযোগটাই বুঝলি সবাই নেয়। এই যে তুইও নিলি, ওয়ার্নিংটা মাথায় রাখিস। ইতি, তোর উপর অনেক রেগে গিয়েও মাথা ঠান্ডা রাখার অসাধারণ ক্ষমতার পৃথিবীর একমাত্র সেরা ছেলে মাহবুব। নিতু চিঠি পড়েই জবাব লিখতে বসলো, তবে এই চিঠিটা নিতু মাহবুবকে আপনি করেই লিখলো। মাহবুব ভাই, আমি হিসেবের বাইরে গিয়ে কিছু করছি না, বরং মজার ব্যাপার হলো এতদিন আমি হিসাবটা বুঝতে পারিনি, তাই মেলাতে পারিনি। এখন মনে হচ্ছে এতদিনে বোধহয় আমি হিসাবটা ধরতে পেরেছি, তাই হিসাব করেই পা ফেলছি। আপনি বরং আপনার হিসাবটা সামলান মাহবুব ভাই। নিজের দর তো শূন্য ছিল আপনার আগেই, এখন তো মনে হচ্ছে সেটা মাইনাসের স্কেলেও টপ করবে। আর একটা কথা, আপনি আমাকে চিঠি লিখতে মানা করলেন, কি ভাবেন বলুন তো? আমি আপনাকে চিঠি লিখবার জন্য মরে যাচ্ছি? এগুলো আমার অনেক পুরনো হিসাব মাহবুব ভাই, সেগুলোই মিলাচ্ছি। তবে পুরো হিসাবটা মেলাতে হয়তো আমার শখানেক চিঠি লিখতে হবে, কিন্তু আপনার হিসাব নিয়েই তো আমার জীবন নয়, এর বাইরেও আমার বিশেষ জীবন এবং বড় অনেক বিষয় আছে। চিঠি লিখে আপনার পেছনে সময় নষ্ট করলে বরং আপনার থেকে আমারই ক্ষতি বেশি। তবে হ্যাঁ, চিঠি লেখা থামালেও আমি কিন্তু হিসাব ক্লোজ করব না, কারণ এই নিতু ঋণ রাখতে পছন্দ করে না, সেটা কথার হোক কিংবা জিনিসপত্রের। সহ্যে আমি খুব ভালো তুলতে জানি, সেটা আশা করি খুব শীঘ্রই আপনাকে ভালো করে বোঝাতে পারবো।
ইতি আপনার মতো থার্ড স্ট্যান্ডার্ড ছেলের খারাপ ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদকারী নিশান্তিকা চৌধুরী নিতু। নিতুর এই চিঠির জবাব এলো না। নিতু অপেক্ষা করতে লাগলো। মাঝে মধ্যে যে ঝগড়ার মধ্যে বিরোধী মানুষের চিঠি পাবার জন্য মন এত ব্যাকুল হয়ে থাকে, সেই বিষয়টাও নিতু তখন টের পেল প্রবলভাবে। অপেক্ষা চলতেই থাকলো, কিন্তু চিঠি এলো না। নিতু নিজেই এবার চিঠি লিখলো, এবারে ছোট্ট চিঠি। মাহবুব ভাই, চিঠির উত্তর লিখলেন না যে? কেন, আপনার কাছে জবাব নেই নাকি আপনার সেই হবু বউ না করেছে? বউয়ের কথায় এখনই উঠবস শুরু করে দিয়েছেন? বাহ, যে আপনাকে এমন কথায় কাবু করে রাখছে সেও নিশ্চয় আপনার মতো অসভ্য ইতর। এতদিন শুনেছি চোরে চোরে মাস্তুতো ভাই, এখন জানলাম ইতর ইতর নিতে জামাই বউ। ছি! ইতি আপনার এবং আপনার হবু বউয়ের ওপর থুতু দেয়া নিশান্তিকা চৌধুরী নিতু। এই চিঠির জবাব এলো। নিতু, এতদিন আমাকে বকেছিস মেনে নিয়েছি, কিন্তু এবার তুই আমার বউকে বকছিস। আমার বুকটা কেমন ফেটেছে জানিস? শোন নিতু, আমি যাকে ভালোবাসি তাকে তুই কখনোই কিছু বলবি না। তোর যা বলার আমাকে বলবি। তুই হয়তো ভাবছিস কি এমন মহারানী আপনার বউ যে বকা যাবে না। শোন, সে মহারানী না হলেও আমার রানী। একটু বর্ণনা দিই, আন্দাজ পাবি। সে পদার্থবিদ্যার তুখোর ছাত্রী, উচ্চতা 5 ফুট 3, চোখ দুটো বেশি বড় বড়, গাল ফোলা বাচ্চাদের মতো, থুতনি দেবে খাজ হয়ে আছে, বা চোখের পাশে কাটা দাগ রয়েছে, চুল সেমি লম্বা, হাসির শব্দ অত্যন্ত চড়া, হাসবার সময় স্থির থাকতে পারে না, হেলে দুলে মাধবীলতার মতো গড়িয়ে পড়ে। গোসলের পর কাঁধের একপাশে চুল ফেলে যখন চুল ঝাড়ে তখন সে নাক কুঁচকে 4-5টা হাসি দেয়। ওই সময় ছাড়া অন্য সব সময় দেখতে মিষ্টি। বেশি মিষ্টি লাগে যখন সে মেজাজ খারাপ করে পেছনে দুহাত নিয়ে নাক ফুলিয়ে তাকায় তখন। প্রচণ্ড অভিমানী। অভিমান করে উপোস করা কোনো শিল্পকর্ম হলে সে হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী। এত এত গুণ যার, তাকে নিশ্চয়ই তোর মতো হাবলা কান্তনি বকতে পারে না। তবে হ্যাঁ, আমার বউকে শুধু আমি বকতে পারি। এই হালকা বকা, যে বকা গায়ে বসে না, মনে বসে না, শুধু আদরের মতো টুক করে গাল ছুঁয়ে নাক ছুঁয়ে উড়ে যায়। ইতি, বউকে বকলে বউয়ের জন্য ভীষণ কষ্ট পেয়ে কেঁদে ফেলা পৃথিবীর একমাত্র নরম মনের মিষ্টি বর মাহবুব সাদিক। বিশেষ দ্রষ্টব্য, আমার বইয়ের বর্ণনার সঙ্গে তোর কিছু মিলে গেলে সেটা শুধুই কাকতালীয়।